সিসিটিভি ফুটেজ দেখে সাগরের হত্যাকারীকে খুঁজে বের করছে পল্লবী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পল্লবী কিছুতেই মেনে নিতে পারছে না যে সাগর এইভাবে চলে গেছে। সাগরকে কথা দিয়েছিল, সাগরের মাকেও কথা দিয়েছিল মিঠিকে খুব ভালো রাখবে, আর সেই জন্য মিঠির সমস্ত যত্নআত্তি করতে থাকে পল্লবী। এর মধ্যেই চাকরির তো খুব দরকার। ঝিনুক তখন বলে, দিদি তুই তো সাগরদার কোম্পানিতে। ঠিক তখনই পল্লবী বলে, না তুই তো জানিসই সাগরের বোন আমাকে পছন্দ করে না, আর এর মাঝখানে যদি আমি যাই তাহলে ব্যাপারটা অনেক খারাপ কিছু হবে, তাই আমি কোনোভাবেই আর ওখানে যেতে পারবো না। আমাকে অন্য জায়গাতেই চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে আমি একটা চাকরি পেয়ে মিঠিকে ভালো মতন দেখে রাখতে পারি। এটুকুই আমার ইচ্ছা। এর মাঝখানে দেখা যায় খবরের কাগজে বড় বড় করে অ্যাক্সিডেন্টের খবরটা ছাপা হয়েছে, যা দেখার পর প্রলয়বাবু প্রচণ্ড রেগে যায়। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে, এটা কি করে হলো? আমি তো বারণ করেছিলাম যে এই নিউজটা যেন খবরের কাগজে না বেরোয়। আমার কোনো কথাই তো দেখছি শোনা হচ্ছে না। তখনই রমেশবাবু বলে, না না স্যার, আসলে ব্যাপারটাই হয়েছে একটু অন্যরকম। এই খবরটা না ছাপলে স্যার অনেক রিস্কি হয়ে যেত। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। তার মাঝখানে চলে এসেছে আদির বৌদি। আদির বৌদি চা দিতে আসার ভানে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু সেটা কি এখনো ধরতে পারেনি। এর মাঝখানেই সুপর্ণা খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, মা দাদা এভাবে চলে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। সানি, তুমি কেন আমাকে সেই দিন ওই গাড়িতে উঠতে দিলে না বলো তো? আমিও চলে যেতাম, সব কিছু শেষ হয়ে যেত। সানি তখন বলে, দেখো তোমার মায়ের সাথে তো তোমার সম্পর্ক আদৌ খুব একটা ভালো ছিল না, প্রায় সময় তোমাদের ঝামেলা লেগেই থাকতো। সুপর্ণা বলে, মানুষের সাথে মানুষের ঝামেলা চলতে থাকে, তাই বলে কোনো মানুষ পৃথিবী ছেড়ে চলে যাক সেটা কোনো মানুষই চায় না, বুঝেছো? আমার যে সব শেষ হয়ে গেল, আমি কিছুতেই ভাবতেই পারছি না। জানো তো সানি, কেন জানি না আমার মনে হয় এই অ্যাক্সিডেন্টটা না কেউ ইচ্ছে করে ঘটিয়েছে, না হলে ওইভাবে ওই রাস্তায় সত্যি কি অ্যাক্সিডেন্টটা হওয়ার ছিল? আমার মনে হয় এই কেসটাতে তদন্তটা করা দরকার। সানি তখন মনে মনে ভাবে, এই রে, তদন্ত যদি করতে বসে তাহলে তো সবার আগে আমি ধরা পড়ে যাব। না না, তদন্ত কোনোভাবেই করতে দেওয়া যাবে না, আর সেই জন্য সব কিছু আটকাতে হবে। সুপর্ণা খুবই কান্নাকাটি করে, মিঠির কথা ভেবেও ভেঙে পড়েছে। এদিকে পল্লবী খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফোন করে চাকরির জন্য, কিন্তু সেই চাকরিগুলো অলরেডি নেই, আর সেই জায়গায় লোক জয়েন করে গেছে। কি করে কি ইনকাম করবে কিছুই বুঝে উঠতে পারে না পল্লবী, কিন্তু এইটুকু মনে জেদ ছিল সে একটা না একটা কিছু জোগাড় করবেই করবে। ঝিনুক তখন বলে, কিরে তুই চোখের জল ফেলছিস কেন? পল্লবী বলে, এখন আমি বুঝতে পারছি যে পড়াশোনা করাটা আদতেই কতটা দরকার। আমার যদি আরেকটু পড়াশোনা হতো না, তাহলে আমি একটা জায়গায় জয়েন হতে পারতাম যেখানে একটু বেশি শিক্ষাগত যোগ্যতা লাগছে। কি ভুল যে আমি করেছি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। ঝিনুক বলে, আচ্ছা ঠিক আছে, তুই নিজেকে একটু সামলাতো, এরকম করিস না। এর মধ্যে মিঠিকে নিয়ে এসেছে। মিঠিকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে, কোনটা বড় মামু কোনটা ছোট মামু। তখন বড় মামি বলে, ছোট মামিও আছে, তবে সে গেছে একটু তার বাবার বাড়িতে, আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। পল্লবীর খুব ভালো লাগে আস্তে আস্তে মিঠি স্বাভাবিক ছন্দে ফিরছে, যেটা খুবই দরকার। এর মাঝখানেই রমেশবাবু কথা বলছিল প্রলয়বাবুর সাথে আর বলে, স্যার আমি 100% দিয়ে চেষ্টা করছি যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। তখন প্রলয়বাবু বলে, আরে মর্কট, আমি না এই খবরের কাগজটা সরিয়ে দিলাম, সব খবরের কাগজেই তো ছাপা হয়েছে, আদির কাছে যদি পড়ে তাহলে বুঝতে পারছো কত বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক তখন রমেশবাবু বলে, সে যাই সমস্যার সমাধান হোক না কেন আমি আপনার সাথে আছি। এর মধ্যেই প্রলয়বাবু যখন কথা বলছিল তখনই প্রলয়বাবুর ছোট মেয়ে চলে আসে আর এসে কথা বলতে থাকে, জিজ্ঞেস করে পুরো ব্যাপারটা। তখনই মেয়ে বলে, পল্লবী দিদির সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, এমনটা হওয়ার কথা ছিলই না। বুঝতেই পারছে না প্রলয়বাবু যে কিভাবে এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেবে। অ্যাক্সিডেন্টের খবরটা আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। অন্যদিকে কমলার মন মেজাজের অবস্থাও ভালো নেই। তখনই শ্রীনিবাস বলে, জানি না এই চাকরিটা থেকে কতদিন আর পরিবারকে সাহায্য করতে পারবো। চাকরিটার মেয়াদ হচ্ছে আর 6 মাস। এরপর কমলা বলে, তুমি তো মেয়ের বিয়ের জন্য কত টাকা নিয়েও ছিলে, কি করে যে কি হবে বুঝে উঠতে পারছি না। তবে শ্রীনিবাস বলে, চিন্তা করো না, একটা ব্যবস্থা ঠিক হবেই হবে, আমি তো আছি, আমি ঠিক সামলে নেব। শুধু এখন
সময়ের অপেক্ষা। এর মাঝখানেই সুপর্ণা তো খুবই কান্নাকাটি করে, সানিকে বলে এইভাবে চলতে পারে না, আমার দাদা আর মাকে যে শেষ করেছে তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আদি তো সারাদিন শুধু ভেবেই চলেছে পল্লবীর কথা, পল্লবীকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছে প্রথম দেখাতেই সেটাই ভাবছিল আদি। এর মাঝখানে কিছু ছেলেপেলেরা এসে বলে যে তাদের জন্য বাস দাঁড়ায় না, বাস তাদেরকে না নিয়ে চলে যায়। আদি তখন বলে তাই নাকি, তাহলে তো এর একটা ব্যবস্থা করতেই হবে। আদি গিয়ে সেই বাস ড্রাইভারের সামনে দাঁড়িয়ে পড়ে, এরপর বাস ড্রাইভারকে বার করে রীতিমতো থ্রেট করতে থাকে। অন্যদিকে পল্লবীর কথাই যেন ভুলতে পারে না আদি, বারবার শুধু পল্লবীর মুখটাই ভেসে ওঠে। এদিকে পল্লবী ভাবে অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক ছিল না, অ্যাক্সিডেন্টটা তো কেউ করেছে, কিন্তু যে মিঠির বাবাকে আর ঠাম্মাকে মিঠির কাছ থেকে সারা জীবনের মতন দূরে করে দিয়েছে, আমি তাকে কোনোভাবেই ছাড়ব না। এই কেসটাকে নিয়ে আবারও ঠিকঠাকভাবে তদন্ত করবে বলে ঠিক করে পল্লবী। রাস্তায় যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল আর সাথে রয়েছে পুলিশ, সব কিছু মিলিয়ে মিশিয়ে সাগরের হত্যাকারীকে শাস্তি দেবে বলে ঠিক করে রেখেছে পল্লবী।